তোমাদের আমি কথা দিয়েছিলাম যে হ্যাপি উইথ মামুন এবং রিয়াঙ্কা মানে পশ প্যালেটের রিয়াঙ্কা, এদের দুজনকে নিয়ে আমি কন্টেন্ট করব, তোমাদের বলবো, কারণ এরা কন্টেন্ট করার মতো কিছু ভিডিও করেছে। তো সেই জায়গায় মামুন তো বেশ কয়েকদিন, প্রায় 3-4 দিন ধরেই কন্টেন্ট করবার মতো ভিডিও করছে, আর রিয়াঙ্কা ডার্ক সাইড অফ ইউটিউব নিয়ে একটা ভিডিও করেছে। তো সেই জন্য এদের এই কন্টেন্টের উপরে কাজ করতে তো ইচ্ছে করেই, আর আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এদের নিয়ে একটা ভিডিও করব। তো দুজনের কন্টেন্ট নিয়ে আমি একসাথে একটা ভিডিও করছি, যেহেতু টিনু সুন্দরীকে নিয়ে আমার 2টো ভিডিও হয়ে গেছে। প্রিয়াঙ্কার কথা যত কম বলা হবে তত মানে যত কম বলবো ততই বেশি হয়ে যাবে, কারণ প্রিয়াঙ্কা এমন একটা মেয়ে, এত সহজ সরল এবং সবথেকে বড় কথা এত মিষ্টভাষী, এত পোলাইট এবং এতটা মানে মাটির সঙ্গে মিশে আছে এমন একটা মেয়ে, চিন্তার বাইরে। তার বাবার কিন্তু যথেষ্ট ভালো অবস্থা এবং অমিতও কিন্তু খুব ভালো চাকরি করে, এবং এটাও স্বীকার করেছে প্রিয়াঙ্কা যে 2021 সালে যখন বিয়ে হয়েছিল তখন যে ওর স্যালারি ছিল, যেরকমভাবে ওর ইনভলভমেন্ট ছিল, এখন অনেক আপগ্রেড হয়েছে। তাহলে স্বভাবতই অমিতের পক্ষে এখন সেইভাবে ব্লগিংয়ে সময় দেয়া সম্ভব নয়। অনেকেই বলছে অমিত ভীষণ বোরিং, ভীষণ মানে কথাটা ভুল। যদি বলো কেন, অমিত কিন্তু প্রচণ্ড বেশি কোঅপারেট করেছে প্রিয়াঙ্কার সঙ্গে, আমি দেখেছি। প্রিয়াঙ্কা না, সরি রিয়াঙ্কা, সরি রিয়াঙ্কা, রিয়াঙ্কার সঙ্গে কিন্তু প্রচুর কোঅপারেট করেছে। ওদের বিয়ের ভিডিওগুলো সত্যি ফ্যাবুলাস ছিল। তারপরে অনেক ভিডিও দেখেছি খুব ভালো, কিন্তু অমিতের এখন টাইম নেই, শিডিউলটা এমন হয়ে গেছে অমিতের, যার জন্য সময় দিতে পারছে না। সেখানে রিয়াঙ্কা নিজে বলছে যে রিয়াঙ্কা আর ম্যাঙ্গো দুজনে একসঙ্গে শুয়ে পড়ে, রাত 2টোর সময় অমিত ওদের সঙ্গে শুতে আসে। তার মানে বুঝতে পারছো কতটা হ্যাট্রিক শিডিউলের মধ্যে দিয়ে অমিত যায়। তারপরে সে বোরিং, এই কথাটা কীরকম, মানে তার কি আর শরীরে কোনো ক্ষমতা বাকি থাকে? এক্সস্টেড হয়ে যায় না একটা মানুষ, সেই লেভেলের প্রেশার নিয়ে যদি চাকরিভূত করে, তারপরে তার আর ব্লগিং করার মতো এনার্জি থাকতে পারে? হ্যাঁ, অনেক ভালো পোস্টে চাকরি করে অমিত এবং ভীষণ লাইবিলিটিস রয়েছে তার কোম্পানির জন্য, তার জন্য তার পক্ষে সম্ভব নয় আবার এসে ব্লগিংয়ে সেই লেভেলের অ্যাক্টিভ দেখানো। আর তাছাড়া অমিত হচ্ছে ভীষণ একটু শান্ত স্বভাবের, একটু মুখচোরা টাইপের ছেলে, যেটা রিয়াঙ্কার মধ্যে ভীষণ সপ্রতিভ একটা ব্যাপার আছে। তো ব্লগিংয়ের জন্য রিয়াঙ্কা সেইভাবে তৈরি, যেটা অমিত ওকে কোঅপারেট করে, কিন্তু অমিত সেভাবে ব্লগিংয়ে জন্য তৈরি নয়, হয় না সেরকমই। তো অমিতকে যারা বোরিং বলছে, আমার তাদের জন্য মানে ভীষণ হাসি পাচ্ছে। অমিত মোটেও বোরিং নয়, যথেষ্ট কোঅপারেটিভ একটা ছেলে, কিন্তু নিজের যে কাজকর্ম সেটা নিয়ে এতটাই ব্যস্ত, যার জন্য তার পক্ষে পসিবল হয় না। বোঝাতে পেরেছি নিশ্চয়ই? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। এর আগেও রিয়াঙ্কা একবার কনফেস করেছিল যে সে রিয়েল ব্লগিং করে না। তার মানে হচ্ছে তার বক্তব্য অনুযায়ী সে আগে তৈরি করা কিছু ব্লগিং, সেগুলোকে মিক্স ম্যাচ করে ভিডিও করে দেয়। প্রতিদিনের ভিডিও সে করে না, মানে আগের দিন করেছে পরের দিন ছেড়েছে, এরকম করে না। এবং তার মনে হয়েছে কোনো না কোনো জায়গা থেকে সে ভিউয়ার্সদের ঠকাচ্ছে, এবং সেই সময় সে বলেছিল প্রতিদিনের যে ব্লগিং সে বন্ধ করে দেবে, আর করেও ছিল। তারপরে এখনও সে বলছে আর ব্লগিং সে করবে না। তার কারণ কি, রেগুলার যে ব্লগিং সেটা সে করবে না। এই জন্য বলছে যদি কোনো অকেশনাল হয় কিছু, বা কোনো সুন্দর কোনো ইভেন্ট হয়, কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, খেতে যাওয়া, কোনো শপিং পারপাস বা কোনো সেরিমনি পারপাস কোনো অনুষ্ঠান, সেগুলো সে ব্লগিংয়ের মাধ্যমে তোমাদেরকে দেখাবে। মানে এন্টারটেনিংয়ের জন্য যে কন্টেন্ট, সেগুলো ডেফিনেটলি সে করবে, কিন্তু রেগুলার যে খেতে যাওয়া, ঘুমাতে যাওয়া, শুতে যাওয়া, প্রতিদিনের কাজকর্ম আপডেট, এগুলো সে আর দেবে না। তার কারণ কথা বলছে যে এইগুলো দেখালে কি হবে, প্রথমটা হচ্ছে যে ব্যাপারটা একটু বোর হয়ে যাবে, প্রতিদিন তো সুন্দর সুন্দর কন্টেন্ট আনা যায় না প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে সেখান থেকে অনেক পার্সোনাল জিনিস চলে আসবে, এবং তখন তোমরা সেগুলো নিয়ে কোশ্চেন করবে। যেমনও বলেছে যে যদি আমার শরীর খারাপ হয়, সেক্ষেত্রে বলতে পারে যে মানে কেন তোমাকে অমিত সেই লেভেলে টেক কেয়ার করছে না, দেখতে পাচ্ছি না, তোমার শাশুড়ি কেন আসছে না, তোমার মা বাবা কেন আসছে না, এরা হেল্পফুল নয়, ওরা হেল্পফুল নয়। তো প্রাইভেট
প্রাইভেসি সেখানে অনেকটাভাবে নষ্ট হয় এবং নিজেদের সম্পর্কগুলোর যে ব্যাপারগুলো থাকে সেগুলো সেইভাবে তোমাদেরকে দেখাতে না পারলেই তোমরা সেটাকে ভুল বোঝো। কিন্তু আমার ফ্যামিলির কিছু কিছু লোক আছে যারা ব্লগিংয়ে ভীষণই সড়গড়, মানে আসতে খুব চায়, মানে তারা সাপোর্টিভ। আবার অনেকে আছে যে সম্পর্ক আমাদের ভালো কিন্তু ব্লগিংয়ে আসতে চায় না, হেজিটেশন ফিল করে, তার কারণ তারা ক্যামেরা ফ্রেন্ডলি নয়। তো আমি তোমাদেরকে বলেছিলাম আমার নিজস্ব অভিজ্ঞতা, আমার ফ্যামিলিতেও তাই। আমি ব্লগিং করতে খুব ইন্টারেস্টেড এবং করতে চাইতামও, কিন্তু আমার ব্লগিং তো শুধুমাত্র আমাকে নিয়ে হবে না, সেক্ষেত্রে আমার বাড়ির যারা আছে মেম্বার তাদের তো একটু হলেও দেখাতে হবে। তো তারা ভীষণ প্রাইভেট পার্সন, তো তারা না আসতে চায় না। এই ভেরি রিসেন্টের ব্যাপারটাই দেখো, আমি যে গেলাম সেগুলো কিন্তু আমি ওরমভাবে দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে তারা প্রাইভেট পার্সন, দেখাতে চায় না। আমি জোর করে দেখালে আলাদা কথা, তো যেখানে নিজস্ব একান্ত মুহূর্ত কাটাতে গেছি তো সেখানে না শেয়ার করাই ভালো, কারণ তারা যেহেতু চায় না, চাইলে আলাদা ব্যাপার ছিল, বুঝতে পেরেছো? তো সেটাই কিন্তু রিয়াঙ্কা বুঝিয়েছে আমাদের যে রিয়েলিটি কি, ইউটিউবে প্রতিদিন ব্লগিং আপলোড করলে কি হয়, এবং সেই জায়গা থেকে সে ডিসিশন নিয়েছে রেগুলার যে ব্লগিং করা সেটা আরও সে করবে না, সে অন্য কিছু দেখাবে। ঠিক আছে? তো এইটাই ছিল রিয়াঙ্কার কথা এবং ভেরি প্র্যাকটিক্যাল কথা, একদমই ঠিকঠাক কথা বলেছে, তার জন্য অবশ্যই ওকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং ভিউয়ার্সদের সামনে এত সোজা সাপটাভাবে নিজের জিনিসগুলোকে সে বলে, এটা কিন্তু খুব প্রয়োজন। ঠিক আছে? তো সেইটার জন্য এই রিয়াঙ্কার এই ফ্ললেস ব্যাপারটার জন্য, এত সিম্পলিসিটির জন্য এই রিয়াঙ্কাকে সবাই পছন্দ করে। এটা গেল আমার রিয়াঙ্কার ভিডিওটার ব্যাপারে। এইবার চলে যাই হ্যাপি উইথ মামনের কথায়। মামনও ভীষণ রিয়েলিটি মানে শো করিয়েছে, 3-4 দিনের ভিডিও থেকে ওর অনেক কথা বলেছে এবং সেখানে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বারবার বলেছে যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভুলভাবে বলছে, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইভাবে বলছে, অনেক কিছু তথ্য বলছে যেগুলো আমরা জানি না, যেগুলো মিথ্যে, তারা সেগুলো বাড়িয়ে চড়িয়ে বলেছে। এইটার সঙ্গে আমি মামনের সঙ্গে সম্পূর্ণ সহমত, একদমই ঠিক। অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা বাড়িয়ে চড়িয়ে রং চড়িয়ে কথা বলে এবং তারা এমন এমন তথ্য নিয়ে আসে কোনো ভিউয়ার্সের থেকে কন্টেন্ট পেয়ে বা মিথ্যে কোনো কমেন্টের মাধ্যমে বেসিসে কথা বলে যে তারা আজকের মামনের বাড়িতে, মানে তার মামনের নাকি একটা দাদা আছে এটা বলেছে, যেটা কিন্তু মিথ্যে। মামন নিজেই বলেছে আমি একমাত্র সন্তান। তারপরে এটাও বলেছে যে মামনের আগে নাকি অ্যাফেয়ার্স ছিল, কেউ কেউ বলেছে বিয়ে হয়ে গেছে। এই যে ধরনের ভুলভাল তথ্য, এগুলো কিন্তু মিথ্যে অ্যালিগেশন এবং এগুলো ওই কমেন্টের মাধ্যমে কেউ কেউ হাইপ ছড়ায় আর সেগুলোকেই কেউ কেউ ক্যাচ করে সেগুলো নিয়ে ভিডিও করে এবং থাম্বনেলে এরকম ধরনের জিনিস দিয়ে অ্যাট্রাক্ট করে মানুষদের। অবশ্যই এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যেই মামন এই কথা বলেছে, কিন্তু মামন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওগুলোকে কিন্তু পজিটিভভাবে নিয়েছে। যদি বলো কেন, মামন কিন্তু এটা বলেছে যে আজকের যদি কৃষ্ণর অপোজিটে শকুনি ছিল, ঠিক আছে, আজকের আরও অনেকের উদাহরণ দিয়েছে, এদের অপোজিটে এগুলো ছিল, তার জন্যই মহাভারত লেখা হয়েছে, না হলে হতো না। তাই সবসময় একে অপরের পজিটিভ এবং নেগেটিভ এনার্জি থাকবে, না হলে হবে না। ঠিক আছে? এটাও বোঝাতে চেয়েছে। এইবার এখান থেকেও অনেকে অনেক রকম তথ্য নিয়ে এসেছে যে তাহলে কি মামন নিজেকে সত্যবাদী, অন্যদের মিথ্যাবাদী, কি মামন নিজেকে শ্রীকৃষ্ণর সঙ্গে তুলনা করেছে, অন্যদেরকে শকুনির সঙ্গে তুলনা করেছে, এই রকমভাবে নিয়ে এসেছে। কিন্তু একটা কথা তো অনেক রকম ফের আছে, মামন একেবারেই সেটা বলেনি। মামনের বক্তব্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু কথা বলবে, আর আমার সমালোচনা হচ্ছে বলে সেটার জন্য আমার কিন্তু ভালো হয়েছে। এক্স্যাক্টলি, একটা মানুষ যখন সমালোচিত হয় তখন যদি সে তার নিজের জিনিসগুলোকে শুধরে নিয়ে কনফেস করে তাহলে সে কিন্তু আরও এগিয়ে যায়। যেমন মামন বলেছে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। এক্স্যাক্টলি, মামনের কোথায় কোথায় ল্যাকিং ছিল মামন কিন্তু বুঝতে পেরেছে এবং সে ভিডিওর মাধ্যমে এটা বলেছে যে আমার অনেক কথা আছে বলবার যেগুলো বলা হয়নি, আর সেই আধা অধুরা কথার জন্য আপনারা আমাকে অনেকে ভুল বুঝেছেন। এক্স্যাক্টলি, মামন পাই টু পাই কথা অনেক জায়গায় বলেনি, আধা অধুরা কথা বলেছে, যার জন্য স্বাভাবিক অনেক লোকই ওকে ভুল বুঝেছে। ঠিক আছে? অনেক জায়গায়
না, যেগুলো যখন করেছে সেগুলোর কথা তো বলতে হবে, কিন্তু এই যে ভেরি রিসেন্ট সে কিন্তু কন্ট্রোভার্সিটাকে পজিটিভ ওয়েতে নিচ্ছে, কিন্তু এটাও বলেছে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই তো আর সেইভাবে ভিডিও করে না। দেখো, একটা হচ্ছে ভিডিও দেখে ভিডিওর বিষয়বস্তু নিয়ে ভিডিও করা, এটা অনেকে করে, কিন্তু অনেকেই আছে রং চারিয়ে বাড়িয়ে অন্যরকম থাম্বনেল দিয়ে অন্যভাবে ভিডিও করে, ও কিন্তু তাদেরকে বলেছে, ঠিক আছে? এবং সেটা তো স্বাভাবিক ব্যাপার, প্রোটেস্ট করা সবসময় উচিত এবং সবসময় নিজের জন্য স্ট্যান্ড নেওয়া উচিত, যেটা মামুন করেছে, ঠিক আছে? এইবার কথা হচ্ছে যে তাহলে মামুন কাদেরকে শকুনি বা হ্যানত্যান কথা বলে? আচ্ছা, শকুনি মানেই কি আমরা শুধু খারাপ দিকটা দেখব? শকুনির কিন্তু অনেক ট্যালেন্ট ছিল। শকুনি যেটা করেছিল সেটা হচ্ছে নিজের রিভেঞ্জ নেওয়ার জন্য একটি ছেলের ভবিষ্যৎ নষ্ট করেছে, সেটাকে দুর্যোধনের ব্যাপারটা তোমরা জানো। কিন্তু শকুনি কিন্তু এমনি ট্যালেন্টেড, এবং শকুনি কেন এইভাবে রিভেঞ্জ নেওয়ার চিন্তা নিয়ে এলো, তার কারণ তার সঙ্গে ধৃতরাষ্ট্র বাজে ব্যবহার করেছিল, ধৃতরাষ্ট্র তার ফ্যামিলিকে কিভাবে ডিস্ট্রয় করেছিল, তার জন্য সে কিন্তু এরকমভাবে মানে প্রতিশোধ স্পৃহা জাগিয়েছিল। তার মানে তার উপর কিছু না কিছু অন্যায় হয়েছিল, তাই তার এই প্রতিশোধ স্পৃহা জেগেছিল এবং নিজের ফ্যামিলির প্রতি ডেডিকেশনটা রেখে সে এইগুলো করেছিল, যদিও সেটা হার্মফুল হয়েছিল। কিন্তু শকুনি কিন্তু মাল্টি ট্যালেন্টেড একজন লোক, ঠিক আছে? তো সেটাই কিন্তু বোঝানোর চেষ্টা করেছে মামুন, যে শকুনি আর শ্রীকৃষ্ণ পরিপূরক, দুজনকেই থাকতে হবে, না হলে মহাভারত হতো না, ঠিক আছে? নাহলে এত যুদ্ধ এত ঝামেলা হতো না। তো আমাদের জীবনটাও তো মহাভারত, তো সেখানে পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে, দুটোই সমানভাবে প্রয়োজন। আমার জীবনে কোনো নেগেটিভ জিনিস থাকবে না, কোনো পজিটিভ জিনিস থাকবে না, সেটা হয় না, বাট নেগেটিভ জিনিসগুলোকে আমাকে ডাইলিউট করে করে পজিটিভ এনার্জির দিকে নিয়ে যেতে হবে, তবেই আমি অ্যাচিভটা সাকসেসফুলি করতে পারবো, এটা বক্তব্য ছিল। মামুন এটাও বলেছে যে তার মাকে যদি ওর বাড়িতে নিয়ে এসে রাখে সেটাও কোনোদিনই পারবে না, আর এটা উচিত নয়। যে কোনো মানুষের একটা ব্যক্তি স্বাধীনতা আছে, আজকে তার মাকে যদি তার ফ্যামিলির মধ্যে নিয়ে এসে রাখে সেটা কখনোই কাম্য নয়, সেটা কিন্তু ঠিক লাগে না। আমি মামুনের এই ব্যাপারটাতে একদম অ্যাপ্রিসিয়েট করি, তাকে তার নিজস্ব জায়গায় রাখো। হ্যাঁ, এবার মাকে আমি যদি হেল্প করি তাহলে সেটা তো করতেই পারি, সেটা মামুন করে বলেছে। এবং মামুন এটাও বলেছে, যদি আজকের আমি মাকে নিয়ে বসিয়ে করতাম আপনারা খুদ ধরতেন, বা মাকে যদি নিয়ে এসে কনফেস করাতাম আপনারা খুদ ধরতেন, আর মাকে আমি কিছু দিই সেটা তো এত হাইলাইট করে বলবার কিছু নেই। এক্স্যাক্টলি আমি আমার পার্সোনাল লাইফে আমার মাকে যদি কোনো রকমভাবে সাপোর্ট করি, এটা তো আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, আর সেই কর্তব্য দায়িত্ব করে আমি যদি ফোলাও ফাপাও করে বারবার বলি তাহলে কি সেটা এথিক্সের মধ্যে পড়ে না। তো সেই জন্য এই জায়গাটাতেও মামুনকে আমি সহমত পোষণ করছি, একদম রাইট ডিসিশন নিয়েছে। তারপরে ও যেটা বলল সেটা হচ্ছে যে ওর মায়ের ঘর পাওয়ার কথা ছিল, মানে মানে ওই যে আর কি সরকার থেকে, কিন্তু সেটা পায়নি, এবং তারপরে তার হাজব্যান্ড আর কি ইট সিমেন্ট বালি বেঁচেছিল সেই দিয়ে মোটামুটি ঘর করে ফেলেছে। তার মানে তার থাকার বাসস্থানের যে ঘরটা সেটা কিন্তু এই মামুনের হাজব্যান্ডই করলো, ঠিক আছে? সেটা কিন্তু ও বললো। এবার তোমরা বলতে পারো তো এটা লোক দেখানো বলা হ্যানা ত্যানা, না, একদমই না। যেটা করেছে সেটাতে বলতে হবে যে হ্যাঁ আমি করেছি, আর মায়ের জন্য বাবার জন্য ছেলেমেয়েরা করবেই, তো এটাই স্বাভাবিক। আপনারা যেটা ভাবেন যে না এগুলো হচ্ছে করে না হ্যানা ত্যানা, এটা নয়। সব কিছু আবার ক্যামেরার মধ্যে বলা যায় না যে আমি আমার মায়ের জন্য এই করেছি ওই করেছি, কিন্তু আপনারা যখন ফোর্সফুলি জিজ্ঞেস করেন তখন তো বলতেই হবে, তাই না? তাই মামুন বলেছে ব্যাপারটা। এবার অনেকেই বলতে পারো যে আমি কেন মামুনকে সাপোর্ট করছি, কারণ আমার মনে হয়েছে তার ব্যক্তি সত্তা এই 3-4 দিনের যে ভিডিওতে ও যেভাবে কথা বলেছে সেগুলোর থেকে আমার মনে হয়েছে যে একদম প্র্যাকটিক্যাল কথা, একদমই সোজা সাপটা কথা বলেছে। আর মামুনকে লোকের পছন্দ করার পিছনেও কিন্তু এইটাই রিজন, এই যে মামুনকে এত লোক পছন্দ করতো, এই একটা কন্ট্রোভার্সি হয়েছিল আলাদা কথা, তার পিছনে হচ্ছে এই সোজা সাপটা কথা এবং বোল্ড অ্যাটিটিউড নিয়ে এই ধরনের কথাবার্তা বলা। এবং মামুন এটাও বলেছে তাদের ভবিষ্যৎ প্ল্যান কি, এই বাড়িটা থেকে তারা অন্য জায়গায় শিফট হয়ে যাবে, এই বাড়িটাকে ভাড়া দিয়ে দেবে, 2টো ফ্যামিলি যাতে ভাড়া থাকে সেই ব্যবস্থা করবে, এরকম নানা কথা ও শেয়ার করেছে। এবং সবথেকে বড় কথা মামুন এটাও বলেছে যে আমি কেন চ্যানেলটা খুলেছিলাম, যে আমার হাজব্যান্ড কাজের জন্য অফিসে বেরিয়ে যায়, তারপরে মেয়েও স্কুল কলেজে চলে যায়, তখন আমি একাকিত্ব কাটানোর জন্য চ্যানেল খুলেছিলাম। এক্স্যাক্টলি তাই জন্যই বেশিরভাগ মানুষই চ্যানেল খোলে। প্রথমটা যখন যারা শো করে মানে প্রথম শুরু করে হচ্ছে কন্ট্রোভার্সি, তো সেটার জন্য এই কন্ট্রোভার্সি বটে ব্লগিং, তো সেই জন্যই করেছিল। এবং করে তারপরে দেখলো যে মোটামুটি খুব সহজে 1 লাখ
ওর সাবস্ক্রাইবার হয়ে গেছিলো 6 মাসের মধ্যে, 8 মাসের মধ্যে ও সিলভার প্লে বাটন পেয়ে গেছিলো, মানে ভালো অ্যাচিভ করেছিল। এবং ও বললো প্রায় 6 বছর হয়ে গেছে ও চ্যানেলটা খুলেছে, 2019 মোস্ট প্রবাবলি। তো সেই জায়গা থেকে সেই সময় ও খুব তাড়াতাড়ি সার্ভাইভ করেছিল। কিন্তু এখন মার্কেট অনেক বেশি মানে কম্পিটিশান এসে গেছে, কারণ সবার হাতেই স্মার্টফোন এবং সবাই একটা করে চ্যানেল খুলে ফেলছে আর ব্লগিং শুরু করে দিচ্ছে, একদমই ঠিক। তো সেই জন্য এখন সবসময় ক্রিয়েটিভিটির দিকে যেতে হবে, কন্টেন্ট ভালো সেই দিকে যেতে হবে, মানুষের ভালো লাগার জন্য যা যা করা সেগুলো করতে হবে, কারণ কম্পিটিশান বেশি। তখন কম্পিটিশান ছিল না, এবং ও এটা স্বীকার করলো যে তখন কম্পিটিশান ছিল না বলেই এত তাড়াতাড়ি সে সার্ভাইভ করেছে, এটাও কিন্তু স্বীকার করলো। আজকে সে পয়সা উপার্জন বিশাল পরিমাণে করছে, কিন্তু একটা সময় সে নিজের মনের সুখের দুঃখের কথা শেয়ার করবার জন্য, ক্যামেরাকে বন্ধু করবার জন্য সে চ্যানেলটা খুলেছিল। এবং বেশিরভাগ ব্লগাররাই তাই করে আর কি, যারা মানে ভালোবেসে ব্লগিং করে তারা তো সেই জন্যই করে। পরবর্তীকালে ব্যাপারটাকে অভ্যেসে পরিণত করে এবং এত লোকের ভালোবাসা, এত লোকের মানে কি বলবো কাছে আসা, এবং তার ফলে ইউটিউব সেটা দেখে আবার রেভিনিউ জেনারেট করে দেয়, এই সব মিলিয়ে ওভারঅল মিলিয়ে মানুষ তারপরে সেটাতে অভ্যাস হয়ে যায়, এটাই ও বলতে চেয়েছে। এবং ও বলেছে আমার অনেক কথা বলার আছে, আমি কথা বলবার জন্যই চ্যানেলটা খুলেছি। এবং ও এটাও স্বীকার করলো যতদিন না ওর সমালোচনা হয়েছে ততদিন ও কথাটাকে ফুল ফেজেড বলেনি, কিছু কিছু কথা হয়তো জমিয়েই রেখে দিয়েছে বা সাপ্রেস করেই ছিল, কিন্তু এখনও ফুল ফেজেড কথা বলছে এবং কথা বলার মধ্যে দিয়ে ভিডিও নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং কন্ট্রোভার্সিটাকে কিন্তু পজিটিভ গ্রাউন্ডেই নিয়েছে আমি যতটা বুঝতে পেরেছি। ও কিন্তু একবার এটাই বলছে যে ভগবান ছাড়া মানুষের ক্ষতি কেউ করতে পারে না। ওকে কেউ একজন লিখছে বারবার কমেন্ট বক্সে যে তোমার পতন দেখতে চাই, তোমার পতন দেখতে চাই। যিনি বলছেন তাকেও বলেছে যে আপনার মানসিকতা কোন জায়গায় সেটা বোঝা যায়। একদমই তাই, আমরা মানুষের পতন দেখতে চাইবো কেন? আমরা এখানে কারোর ক্রিয়েটিভিটি দেখে তাকে অ্যাপ্রিসিয়েট করতে এসেছি, সে যদি কোনো ভিডিওতে কিছু ভুল দেখায় তাহলে সেটা নিয়েও বলতে এসেছি কমেন্টের মাধ্যমে। কিন্তু কাউকে শেষ, কারোর পতন, কারোর ফল্ট, কারোর চ্যানেলের ক্ষতি, এগুলো দেখতে চাওয়া মানে বিকৃত রুচির মানসিকতার পরিচয় দেয়া, হিংসাত্মক মনোভাবের পরিচয় দেয়া। আজকের একটা মানুষের সাকসেস দেখে কতটা জ্বলন হলে একটা মানুষ বলতে পারে যে তোমার পতন দেখতে চাই। কেন ভাই, কিসের জন্য দেখতে চাও পতনটা? কিসের কারণ? মানে ওর পতন হলে তোমার কি সাকসেস হবে? তার মানে এটা আউট অফ জেলাসি তুমি কথাটা বলেছো। কোনো সুস্থ মানসিকতার মানুষ কখনোই কারোর পতন দেখে হাসি পেতে পারে না, তার সে কখনোই সেটা দেখে গ্ল্যাড হতে পারে না। তার মানে সে বিকৃত রুচির, এটা পরিষ্কার। নাহলে বারবার একই কমেন্ট সে কেন লিখে যায়? এটা নিয়েই আজকের মানে আজকে না, গত পরশু দিন সে ভিডিওটা, কালকে না পরশু দিন ভিডিওটা করেছে এবং সেখানে বলেছে এই জন্য এই অনেকে অনেক কমেন্ট লেখে কিন্তু এই কমেন্টটার উত্তর দিতে এলাম। তো ঠিকই বলেছে যে পতন কেন দেখতে চাও, আর এটা হিংসাত্মক মনের পরিচয়। আর একটা জিনিস ভীষণ ভালো বলেছে যে পতন ভগবান ছাড়া কেউ তোমার পতন করাতে পারে না। এক্স্যাক্টলি, আমরা একটা সুপার ন্যাচারাল পাওয়ারকে বিশ্বাস করি, সেটাকেই আমরা ভগবান, গড যাই বলো, আল্লাহ সেইভাবে মানি। ঠিক আছে, আমরা মনে করি আমাদের সর্বশক্তিমান সেই সুপার ন্যাচারাল পাওয়ারটা। তো আমার দ্বারা যদি কোনো ভুল হয়, অন্যায় হয়, কিছুই হয়, তার জন্য যে নেগেটিভ ইম্প্যাক্ট, তার জন্য আমি শাস্তি পেতে পারি, সেটা ভগবান দিতে পারে। আবার আমি যদি কোনো ভালো কাজ করি তারও সুফল আছে, সেটাও কিন্তু ভগবান দেবে। আমরা ওই সুপার এনার্জিটাকেই কিন্তু বিশ্বাস করি, বিলিভ করি, তাই না? তো সেই জায়গা থেকে বাইরের কোনো আউট পার্সন আমার ক্ষতি কি করে করবে, আমার পতন কি করে করাবে? ঠিক আছে, ওইভাবে করা যায় না। তাহলে যেটুকুনি ভগবান চাইবে সেটুকুনিই হবে। তুমি আমি কেউ নয় অন্য লোকের পতন ঘটানোর জন্য। তবে হ্যাঁ, আমরা নিজের ক্ষতি করতে পারি নিজেকে যদি ভুল পথে চালিত করি। পরিশ্রমের বিকল্প কিছু নেই, পরিশ্রম যদি তুমি করো তাহলে তুমি সাকসেস পাবে, সারভাইভ করবে। একটা সময় পর, মানে আজকে যারা মামুন যে জায়গায় পৌঁছে গেছে, এরপর কিন্তু আর ওইভাবে অ্যাচিভ করার জিনিস নেই, যা অ্যাচিভ করা তারা পেয়ে গেছে। এইবার যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা ফ্ললেসলি চলতে হবে, সেটা এখন মামুনকে করতে হবে এবং তার জন্য নিত্য নতুন কন্টেন্ট ভাবতে হবে। আজকে সে সমালোচিত হয়েছে বলে তার কন্টেন্টের কিন্তু ভ্যারাইটি এনেছে এবং তাই জন্যই কিন্তু সে মনের বাত, মানে দিল কি বাত কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে বসেছে। আজকালকার দিনে এই 3-4টে ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে মামুন ভিডিওতে অন্য কিছু দেখানোর থেকে কথার দিকে বেশি ফোকাস করেছে এবং বারবার বলছে আমার কিন্তু তোমাদেরকে অনেক কিছু বলার আছে। তার মানেটা কি? তার মানে তার কন্টেন্টে ভ্যারাইটি এনেছে এবং এ বুঝতে পেরেছে যে ভিউয়ার্সরা তার কাছ থেকে এগুলো শুনতে চাইছে। তাকে
মানে যে যে ধরনের অ্যালিগেশনগুলো যে যে লোকজন দিয়েছিল সেগুলো সেই সময় কিন্তু ইনস্ট্যান্ট যদি বলতো তাহলে জিনিসটা অনেক আউটবাস্ট হতো, সেটা কিন্তু এড়িয়েছে, সিম্পলি খুব বুদ্ধিমতির কাজ করেছে। এবার এখন আস্তে আস্তে যেসব মানে ওকে যারা কমেন্ট করেছিল বা যারা ওকে ভালোবাসতো তাদের প্রতি দায়বদ্ধতা থেকে সে কিন্তু অনেক কিছু তোমাদেরকে বলে যাচ্ছে, এবং সেগুলো কিন্তু কোনোটাই নেগেটিভ না, পজিটিভ ওয়েতেই বলে যাচ্ছে, এটা আমার ভালো লাগছে। এবং দেখো, একটা মানুষের রাগ, অভিমান, দুঃখ থেকে মানুষ অনেক সময় অনেক ভুল কথা বলে থাকে। অবশ্যই তখন যে লেভেলের কন্ট্রোভার্সি হচ্ছিল সেটাও নিতে পারছিল না, এবং আজকেরও বলেছে যে আমি এখন কমেন্টের উত্তর দিতে পারি না, তার কারণ হচ্ছে আমি কি কমেন্ট দেখি না? হ্যাঁ দেখি, কিন্তু অনেকগুলো কমেন্ট দেখতে দেখতে হঠাৎ যদি খারাপ একটা কমেন্ট আমার চোখে আসে তাহলে আমার এখানে ব্যথা শুরু হয়। মানে এরকমভাবে বললে এরকমভাবে তখন আমি ব্যাপারটা আর ভালোভাবে কাজও করতে পারি না, কিছু করতে পারি না। ওই জন্যে আমি কমেন্ট বক্সটাকে এড়িয়ে চলে যাচ্ছি। ভালো কমেন্ট আসুক, খারাপ কমেন্ট আসুক, আমি এড়িয়ে চলে যাচ্ছি। আমি শুক্রবার থেকে সময় পাবো, তখন আমি কমেন্ট বক্সগুলো পড়ে পড়ে দেখবো, মানে তখন আমার অত কাজ থাকবে না, তখন আমি সেগুলোর ঠিকঠাক উত্তর দিয়ে যাব। তোমাদের মানে কমেন্টের ভালো কমেন্টে তো উত্তরই দেবো, আর খারাপ কমেন্ট বলে সেটা বলতে গিয়েও বলেনি, ছেড়ে দিয়েছে, এটা উচিত। কারণ খারাপ ব্যাপারগুলোকে যতটা তুমি ইগনোর করবে ততই ভালো, ভালো পজিটিভ জিনিসগুলোকে যত অ্যাকসেপ্ট করবে ততই ভালো। সেটা মামুন করেছে, আমার ভালো লেগেছে ব্যক্তিগতভাবে এই ভিডিওগুলো, এবং এইভাবেই উচিত কথাগুলো সোজা সাপটাভাবে ফ্ললেসলি বলে দিতে হবে, নিজের মনের ভাবের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। হ্যাঁ, কখনো কখনো হয়তো অ্যাডামেন্ট অ্যারোগেন্সি শো হয়েছে, তো মানুষের দ্বারাই অনেক কিছু হয়ে যায়। সব সময় মানুষ ডিসেন্ট ওয়েতে পোলাইট বিহেভিয়ার করে চলতে পারে না, কখনো কখনো মানুষের আউটবাসটা অন্যভাবেও বেরোয়, সেটাই হয়েছিল, একটা মানুষ যেটা করে সেটাই ওর হয়েছিল। যাই হোক, এখন সেগুলোকে ওভারকাম করে ও অনেক প্র্যাকটিক্যালি চলছে, এবং এটা ওর সমালোচনা হয়েছে বলে, ওকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে বলেই সম্ভব, সেটা কিন্তু স্বীকার করেছে। একজন বলেছে এই কন্ট্রোভার্সি ভিডিও, আমি তাকে চিনি, আমাদের এদিকেও ভিডিওতে কমেন্ট করে, এবং বিশেষ করে টিনার এখানে ভিডিওতে কমেন্ট করে, এবং সে টিনার পজিটিভ ভিউয়ার্স, তার সাথে সাথে মামুনের পজিটিভ ভিউয়ার্স, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সহ্য করতে পারে না। হতে পারে অনেকে ইমোশনালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সহ্য করতে পারে না, তো সেই জায়গায় ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সম্বন্ধে বাজে একটা মন্তব্য করেছে আর কি, ঠিক আছে, কিন্তু সেটাকেও খুব সুন্দর একটা আউটপুট দিয়েছে তোমার হচ্ছে মামুন, এবং মামুন বলেছে না এরকম ব্যাপার নয়, যে যার নিজের কাজ করছে, তো সেটাকে নিয়ে ওরমভাবে বলার কিছু নেই। এবং সেখানে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খারাপ এই কথা একদমও বলেনি, ও বলেছে যে সমালোচনা থাকতে হবে, সমালোচনা করতে হবে, ঠিক বলেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দরকার, ব্লগারদের, না হলে ব্লগাররা যে কোনো জিনিস যা হোক তা হোক দেখাতো, এটাও স্বীকার করেছে। এটাও বলেছে যে যদি না সমালোচক থাকতো, যদি না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা থাকতো, তাহলে কিন্তু ব্লগাররা যা হোক তা হোক দেখিয়ে চলে যেত, যা হোক তা হোক কিছু করতো, তাদের তোকে রোক টোকার কেউ থাকতো না। তার মানে মামুন অ্যাপ্রিসিয়েট করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তবে হ্যাঁ, সেই সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়েও বলেছে যারা এই গল্প ফাঁদে, সেটা বলেছে, তো সেটা তো বলবেই। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবে। নতুন নতুন কন্টেন্টে কাজ করতে ভালো লাগে, অবশ্যই টিনাকে নিয়ে ভিডিও করব, কারণ টিনার যে কন্টেন্ট আসছে বাজারে সেটা নিয়ে কন্টেন্ট তো করতে হবে, কিন্তু নতুন নতুন এই ধরনের চ্যানেলগুলোকে নিয়েও ভিজিট করব। মামুনকে নিয়ে কথা বলতে আমার বেশ ভালোই লাগে, কারণ মামুন একটা সোজা সাপটা কথা বলা মানুষ, হ্যাঁ, মানে পেটে মুখে কথা বলে না, যেটা আমার পছন্দ। আর রিয়াঙ্কাকে তো বলার কিছু নেই, প্রচণ্ডই পছন্দের একটা মেয়ে, দুষ্টু মিষ্টি স্বভাবে, এবং ভীষণ প্র্যাকটিক্যাল একটা মেয়ে, এটা আমার ভালো লাগে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও।